একটি পাত্রে ৬৪ লিটার দুধ আছে। ওই পাত্র থেকে ১৬ লিটার দুধ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। এইভাবে ঠিক পরপর আবার দুবার করলে ওই পাত্রে অবশেষে জলের পরিমাণ কত? লক্ষ্য করো, মিশ্রণ বা অ্যালিগেশনের এই নিত্য নতুন অঙ্কগুলি নিয়ে আজ তোমাদের সামনে আরো চলে এসেছি চতুর্থ পর্ব নিয়ে। এই অঙ্কগুলি জানার জন্য বা এই অঙ্কগুলি শেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। এই মিশ্রণ বা অ্যালিগেশনের অঙ্কগুলি নিয়ে আজ তার চতুর্থ পর্ব। এবং এই মিশ্রণ অ্যালিগেশনের ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়ে গেছে, এবং সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিয়ে আজ তার এই চতুর্থ পর্ব। কারণ এই চতুর্থ পর্ব বিভিন্ন ধরনের অঙ্ক থাকছে, বিভিন্ন ধরনের নিয়ম থাকছে, এবং এই মিশ্রণের অঙ্কগুলি অনুপাত সমানুপাত না করে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব। তো অ্যালিগেশন পদ্ধতি কি এবং অ্যালিগেশন পদ্ধতি কোন অঙ্কগুলোর জন্য আমরা অ্যালিগেশন পদ্ধতি বেছে নেব, ইতিপূর্বে ভিডিওগুলোতেও আমি সেভাবে আলোচনা করছিলাম। কাজেই আরো একবার রিকোয়েস্ট করব, তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখে না থাকো আগের ভিডিওগুলি দেখে নিয়ে আজ তার এই ভিডিওটি দেখলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। আজকের প্রথম অঙ্কটি, একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূর মিলিয়ে মোট ৭০টি প্রাণী আছে এবং তাদের মোট পায়ের সংখ্যা ১৯০টি হলে ময়ূরের সংখ্যা কত? লক্ষ্য করো, অঙ্কটি একটি চিড়িয়াখানায় হরিণ এবং ময়ূর মিলে ৭০টি প্রাণী আছে, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৯০টি। ময়ূরের সংখ্যা কত? লক্ষ্য করো, এখানে হরিণ এবং ময়ূর মিলে মোট ৭০টি প্রাণী আছে, মোট প্রাণীর সংখ্যা ৭০টি, কিন্তু হরিণ আছে। যদি আমি এটাকে হরিণ ধরি আর এটাকে ময়ূর ধরি, হরিণের 4টি পা কিন্তু ময়ূরের হলো 2টি পা। এবার 70টি প্রাণী আছে, কিন্তু দুটা মিলে মোট হলো 190টি পা। হরিণ এবং ময়ূর মিলে মোট 190টি পা। বলতে হবে এখানে ময়ূরের সংখ্যা কত। অ্যালিগেশন পদ্ধতি করার জন্য তোমাকে এখানে হরিণের পা বের করে নিতে হবে, ময়ূরের পা বের করে নিতে হবে। আলাদাভাবে বের করে নেওয়ার পর যখন হরিণ এবং ময়ূর মিলে একত্রে মোট পায়ের সংখ্যা দেওয়া থাকবে, তখনই বুঝবে যে সেই অঙ্কগুলি আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারবো। তো কিভাবে এখানে হরিণ এবং ময়ূরের পা সংখ্যা তোমরা বের করবে? এবার 70টি প্রাণীর মধ্যে তোমাকে এক মুহূর্তে ধরে নিতে হবে যে আমার 70টি হরিণ আছে। হ্যাঁ, ৭০টি যদি হরিণ থাকে তাহলে হরিণের টোটাল কতগুলি পা হবে? এক একটা হরিণের 4টি করে পা, তাহলে ৭০টি হরিণের ৭০ ইন্টু 4 অর্থাৎ 280টি পা। বোঝা গেল? আবার ঠিক একই রকম ভাবে ময়ূরের পা বের করার জন্য তোমাকে ভেবে নিতে হবে যে ৭০টি ময়ূর আছে। তাই ৭০টি যদি ময়ূর হয়, এক একটি ময়ূরের 2টি করে পা হলে ৭০টি ময়ূরের ৭০ ইন্টু 2 তার মানে কত? 140টি পা। এবার লক্ষ্য করো, হরিণের পার সংখ্যা হলো 240টি এবং ময়ূরের পায়ের সংখ্যা হলো 140টি, কিন্তু দুটো মিলে মোট পায়ের সংখ্যা 190টি। এবার অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করার সময় কি করি? এই কোনাকুনি আমরা বিয়োগ করে দিই, কোনাকুনি বিয়োগ, অর্থাৎ 190 থেকে 140 বিয়োগ করলে আমার হলো 50, এবং 280 থেকে 190 বিয়োগ করলে হয়ে গেল 90। বোঝা গেল? এই হলো হরিণ এবং ময়ূরের সংখ্যার অনুপাত। লক্ষ্য করো, সংখ্যার অনুপাত দাঁড়ালো 50:90। এবার উভয় পাশে 0 0 কেটে দাও, তাহলে অনুপাত দাঁড়ালো 5:9। কিন্তু এটা তুমি এককভাবে না ধরে, যেটা 5টি হরিণ আর 9টি ময়ূর না ধরে, এটাকে ইউনিট ধরার চেষ্টা করবে। 5টি হরিণ এবং 5টি ময়ূর ধরো, তাহলে টিও কিন্তু কেটে গেছে। কাজে এটাকে ইউনিট ধরার চেষ্টা করো, যে হরিণ আছে 5 ইউনিট, ময়ূর আছে 9 ইউনিট। তাহলে হরিণ আর ময়ূর মিলে মোট কত ইউনিট? 9 যোগ 5 সমান সমান কত? 14 ইউনিট। এখানে ইউনিট বলাটা বেস্ট। লক্ষ্য করবে, পরের অঙ্কগুলোর ক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে কেন আমি ইউনিট ধরছি। বোঝা গেল? তাহলে হরিণ এবং ময়ূর মিলে তোমার কত ইউনিট হলো? 14 ইউনিট। কিন্তু হরিণ আর ময়ূর মিলে মোট প্রাণীর সংখ্যা কত বলে দেওয়া আছে? 70। তার মানে তোমার এই 14 ইউনিটের ভ্যালু হলো 70। অতএব 14 ইউনিটের ভ্যালু যদি 70 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 70 কে 14 দিয়ে ভাগ দিলে 5 14 70। লক্ষ্য করো, 1 ইউনিটের ভ্যালু 5। এবার 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তোমাকে কোশ্চেনে ময়ূরের সংখ্যা বের করতে বলছে। লক্ষ্য করো, ময়ূরের সংখ্যা, এখানে ময়ূর কত ইউনিট? 9 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু 5 9 গুণে 9 ইউনিটের ভ্যালু হবে তোমার 5 9 গুণে 45, অর্থাৎ
তোমার ওই চিড়িয়াখানায় মোট ময়ূরের সংখ্যা কত? ৪৫টি। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো, অঙ্কটা কি বুঝতে অসুবিধা হলো? অসুবিধা হলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আসছি আমি সেম অঙ্ক নিয়ে, দ্বিতীয় নাম্বার অঙ্ক নিয়ে আমি আবার আসছি। চলো তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি, কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর অঙ্কে বলছে একটি খামারে হাঁস ও ছাগল মিলিয়ে মোট ৬০টি প্রাণী আছে। হাঁস ও ছাগলের কথা বলা হচ্ছে এখানে, ৬০টি প্রাণী আছে, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৬৮টি। ছাগলের সংখ্যা কতগুলি ওই খামারে বের করতে বলছে। লক্ষ্য করো, হাঁস এবং ছাগল মিলে মোট প্রাণীর সংখ্যা ৬০টি। এটাকে আমি হাঁস ধরলাম আর এটাকে আমি ছাগল মনে করলাম। হাঁসের ২টি পা, ছাগলের ৪টি পা। এবার এই হাঁস এবং ছাগল মিলিয়ে মোট পায়ের সংখ্যা ১৬৮টি। এটা হলো মোট পায়ের সংখ্যা ১৬৮। তাহলে এখানে তোমাকে হাঁসের পায়ের সংখ্যা বের করতে হবে এবং ছাগলের পায়ের সংখ্যা বের করতে হবে। কিভাবে বের করবে? এর আগের অঙ্কটা খেয়াল করো। এখানে যেহেতু ৬০টি প্রাণী আছে, তাহলে তোমাকে এক মুহূর্তে ধরে নিতে হবে ৬০টি হাঁস। যদি ৬০টি হাঁস হয়ে থাকে, একটি হাঁসের ২টি পা, তাহলে ৬০টি হাঁসের ৬০ দুগুণা ১২০টি পা। কি অসুবিধা হলো? ঠিক একই রকম ভাবে ৬০টিকে তুমি ছাগল মনে করো। ৬০টি ছাগল আছে ওই খামারে। তাহলে ৬০টি যদি ছাগল থেকে থাকে, একটি ছাগলের ৪টি পা হলে ৬০টি ছাগলের ৬০ × ৪ অর্থাৎ ৪ × ৬ = ২৪, ২৪০টি পা। তাহলে তোমার আলাদাভাবে হাঁসের পা বের হয়ে গেলে ১২০, ছাগলের পায়ের সংখ্যা বের হয়ে গেল ২৪০। এবার এবং হাঁস ও ছাগল মিলে একত্রে মোট পায়ের সংখ্যা কোশ্চেনে বলা আছে ১৬৮। এই অঙ্কগুলিকেই আমরা অ্যালিগেশন পদ্ধতিতে বেছে নেব। লক্ষ্য করো, এবার অ্যালিগেশন করতে গেলে এই দিক থেকে কোনাকুনি এই বিয়োগ, এদিক থেকে কোনাকুনি বিয়োগ। আর বিয়োগ করার সময় চেষ্টা করবে বড় থেকে ছোট বিয়োগ, কারণ ছোট থেকে বিয়োগ করতে গেলে এখানে একটা নেগেটিভ মাইনাস আসবে, আর মাইনাসের এখানে কোনো ভ্যালু নেই, মাইনাস আমরা হিসাব করবোই না। ঠিক আছে? তাহলে ২৪০ থেকে ১৬৮ বিয়োগ করলে এখানে হবে ২, ৬ × ৭, ৭ × ৭ = ১৪, ৭২। আবার ১৬৮ থেকে ১২০ বিয়োগ করলে হচ্ছে তোমার ৮ আর ৪, ৪৮। হয়ে গেল তোমার হাঁস এবং ছাগলের সংখ্যার অনুপাত। হ্যাঁ, এবার ২৪ দিয়ে ভাগ করলে ৩ আর ২৪ দিয়ে ভাগ করলে এটাকে ২, অর্থাৎ হাঁস এবং ছাগলের সংখ্যার অনুপাত কত? 3:2। অর্থাৎ তাহলে এখানে হাঁস যদি ৩ ইউনিট ধরা যায়, ছাগল হলো তোমার ২ ইউনিট। অর্থাৎ হাঁস এবং ছাগল মিলে টোটালি ৩ ইউনিট আর ২ ইউনিট হলো ৫ ইউনিট। এই ৫ ইউনিট টোটাল প্রাণীর সংখ্যা, হাঁস এবং ছাগল মিলে। কিন্তু টোটাল প্রাণীর সংখ্যা এখানে কত? ৬০টি। তার মানে ৫ ইউনিটের ভ্যালু হলো ৬০টি। অতএব ১ ইউনিটের ভ্যালু হলো ৬০কে ৫ দিয়ে ভাগ করলে ১২টি। ১ ইউনিটের ভ্যালু যদি ১২টি হয়, তাহলে লক্ষ্য করো ছাগলের সংখ্যা হলো ২ ইউনিট। তাহলে ২ ইউনিটের ভ্যালু হবে ১২ দুগুণা ২৪টি। অর্থাৎ ওই খামারে ছাগলের সংখ্যা কয়টি? ২৪টি। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এবার বলো, এবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অন্তত লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে কি প্রথমবার? চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমন কারোর কাজে লাগবে, এমন কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারাও এই ভিডিওটি দেখে এই অঙ্কগুলি শিখুক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুক। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো, তাহলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে, সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে এক ব্যক্তি কিছু পথ হেঁটে এবং বাকি পথ বাসে মোট ৯ ঘন্টায় ২২৫ কিমি পথ অতিক্রম করেন এবং তার হাঁটার গতিবেগ ১৩ কিমি প্রতি ঘন্টা এবং বাসের গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হলে তিনি কত পথ বাসে গিয়েছিলেন? এই অঙ্কগুলোও আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব। কেমন করে? লক্ষ্য করো, এখানে এক ব্যক্তি হেঁটে ওর বাসে মিলে মোট ৯ ঘন্টা অতিক্রম করেন, ৯ ঘন্টা সময়, কিন্তু সেই ৯ ঘন্টার সময়ে ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে বলতে পারবে যে হেঁটে এবং বাসে মিলে যেহেতু ৯ ঘন্টা সময় অতিক্রম করে এবং এই ৯ ঘন্টা অতিক্রম সময়ে সে ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে হেঁটে ও বাসে ১ ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করে, সেটাই হবে মোট গতিবেগ। মোট গতিবেগ কিসের? হেঁটে এবং বাসে মিলে। তাহলে এখানে ৯ ঘন্টায়
9 ঘন্টায় সে 225 কিলোমিটার পথ অতিক্রম করছে। এটা কিন্তু হেঁটে এবং বাসে দুটারই একসঙ্গে বলা হচ্ছে। অতএব ১ ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করবে? ২২৫ ডিভাইডেড ৯, তার মানে হলো ৯ দুগুণে ১৮, ৫ ৯ গুণে ৪৫। তাহলে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা হলো তার বেগ। কিসের গতিবেগ? এটা হলো বাস এবং হেঁটে যাওয়ার মোট গতিবেগ। বোঝা গেল? কিন্তু এখানে তার হেঁটে যাওয়ার গতিবেগ বলে দেওয়া আছে এবং বাসের গতিবেগ। হেঁটে যাওয়ার গতিবেগ হলো ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাসের গতিবেগ হলো ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। এবং হেঁটে এবং বাসে মিলে যদি মোট গতিবেগটা জানা থাকে, দুটারই মিলে যদি একটা মোট গতিবেগ জানা থাকে, যেহেতু এটা গতিবেগ বলা আছে, তাই মোট গতিবেগ যদি জানা থাকে তবেই তুমি এই অঙ্কগুলোকে অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারবে। আদারওয়াইজ কিন্তু অ্যালিগেশন যাবে না। কিন্তু এখানে যেহেতু হেঁটে এবং বাসে মোট গতিবেগ বলে দেওয়া আছে ২৫ কিলোমিটার, তাই এই অঙ্কটিকে তুমি অ্যালিগেশন পদ্ধতি করতে পারবে। বোঝা গেল? এবার অ্যালিগেশন করার জন্য আমরা কোনাকুনি বিয়োগ করে দিই। ৪০ থেকে ২৫ বিয়োগ করে দিলে ১৫, আবার ২৫ থেকে ১৩ বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে ১২। তাহলে ১৫:১২। এবার ৩ দিয়ে ভাগ করে দাও। ৩ দিয়ে ভাগ করে দিলে এটা ৫ আর ৩ দিয়ে ভাগ করে দিলে এটা ৪। বোঝা গেল? অর্থাৎ এটা হলো সময়। যেহেতু গতিবেগ দিয়ে তুমি অ্যালিগেশন করতেছো, সুতরাং এটা সময়ের অনুপাত বের হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সময়ের অনুপাত। খেয়াল করবে। অর্থাৎ হেঁটে যাচ্ছে সে ৫ ইউনিট, বাসে যাচ্ছে সে ৪ ইউনিট। এবার এই কারণেই ইউনিট আমি বলছি, এখানে তুমি ঘন্টা ধরবে না মিনিট ধরবে না সেকেন্ড ধরবে। কাজেই ঘন্টা, মিনিট, সেকেন্ড কোনো কিছু না ধরে তুমি এটাকে ইউনিট হিসেবে ভেবে নাও। বোঝা গেল? তাহলে আমার হেঁটে গেল ৫ ইউনিট, বাসে গেল ৪ ইউনিট। তাহলে হেঁটে আর বাসে মিলে মোট কত ইউনিট গেল? হেঁটে আর বাসে মিলে ৪ আর ৫ এ সমান সমান ৯ ইউনিট। এই ৯ ইউনিট মানে হেঁটে আর বাসে মোট কত ঘন্টা অতিক্রম করছে? ৯ ঘন্টা। তাহলে ৯ ইউনিট মানেই হলো তোমার ৯ ঘন্টা। অতএব ১ ইউনিটের ভ্যালু হবে তোমার ৯/৯ মানে ১ ঘন্টা। বোঝা গেল? ১ ইউনিটের ভ্যালু ১ ঘন্টা। এবার বলো ওই ব্যক্তি বাসে কত ঘন্টা অতিক্রম করেছিল? ৪ ইউনিট। ৪ ইউনিট মানে কত ঘন্টা হবে? ৪ ইউনিট মানে ৪ ঘন্টা। এটা কিন্তু তোমার উত্তর নয়। তোমাকে উত্তরে বলছে, লক্ষ্য করো যে তিনি বাসে কত পথ অতিক্রম করেছিলেন। বাসে কতটা সময় অতিক্রম করেছিলেন? ৪ ইউনিট। ৪ ইউনিট মানে কত ঘন্টা বোঝাবে? ৪ ঘন্টা। তাহলে এবার বলো বাসে ৪ ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করবে? বাসের গতিবেগ হলো ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। মনে পড়ে? বাসের গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ৪ ঘন্টায় যাবে সে ৪০ ইনটু ৪ অর্থাৎ ১৬০ কিলোমিটার। এই ১৬০ কিলোমিটার পথ সে বাসে অতিক্রম করেছিল। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেল? যদি তোমাকে বলে হেঁটে সে কতটা পথ অতিক্রম করলো? হেঁটে অতিক্রম করলো সে ৫ ইউনিট সময়। ৫ ইউনিটের ভ্যালু কত ঘন্টা? ১ ইউনিটের ভ্যালু যদি ১ ঘন্টা হয় তাহলে ৫ ইউনিটের ভ্যালু ৫ ঘন্টা। আর ৫ ঘন্টায় সে কতটা পথ হেঁটে যাবে? ১ ঘন্টায় সে ১৩ কিমি পথ অতিক্রম করে হেঁটে গেলে। তাহলে ৫ ঘন্টায় সে ৫ ইনটু ১৩ অর্থাৎ ৫ ১৩ ৬৫ কিলোমিটার পথ সে অতিক্রম করবে। কি এবার নিশ্চয়ই বোঝা গেছে? চলো এরকম রকমের আরো একটি অঙ্ক নিয়ে আমি আসছি। পরের অঙ্কটি বলছে অমল কিছু পথ হেঁটে এবং বাকি পথ বাসে ৯ ঘন্টায় সে ৩৬০ কিমি পথ অতিক্রম করে। অমলের হাঁটার গতিবেগ ১৫ কিমি প্রতি ঘন্টা এবং বাসের গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অমল কতটা পথ হেঁটে গিয়েছিল? লক্ষ্য করো একই রকম অঙ্ক। এখানে অমল হেঁটে এবং বাসে মিলে ৯ ঘন্টা সময় অতিক্রম করে, কিন্তু ৯ ঘন্টায় সে ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে বলো হেঁটে এবং বাসে মোট গতিবেগ কত? ৯ ঘন্টায় ৯ ঘন্টায় যেহেতু সে ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করে, আমরা স্পিড বা গতিবেগ আমরা বের করি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সময়। অতিক্রান্ত দূরত্ব কত? ৩৬০ ডিভাইডেড ৯ অর্থাৎ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে মুখোমুখি এই গতিবেগের অঙ্কগুলি করে নেওয়া যায়। কোনো সূত্রের কোনো প্রয়োজন হয় না। সেই কারণেই এর আগের অঙ্কটিতে আমি সূত্র দেখাইনি। কারণ ৯ ঘন্টায় ৩৬০ কিমি গেলে ১ ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? সবাই বলতে পারবে তার ৯ দিয়ে ভাগ করতে হবে, ৯ দিয়ে ভাগ করলে ৪০। কিন্তু যদি তুমি সূত্র দিয়ে করতে চাও তাহলে স্পিড বের করা হয় বা গতিবেগ বের করা হয় অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সময়। অতিক্রান্ত দূরত্ব এখানে ৩৬০ কিলোমিটার আর সময় হলো তোমার ৯ ঘন্টা। তাহলে ৩৬০ কে ৯ দিয়ে ভাগ দিলে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এটা হলো মোট বেগ। মোট বেগ কিসের মোট বেগ? এখানে হেঁটে এবং বাসে মিলে মোট গতিবেগ। এবার সে যে হেঁটে যাচ্ছে
হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার গতিবেগ বলছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাসের গতিবেগ বলছে বাসের গতিবেগ তোমার 60 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, এটা হেঁটে যাওয়ার গতিবেগ, এটা বাসের গতিবেগ। কিন্তু হেঁটে এবং বাসে মিলে মোট গতিবেগ কত তোমার? 40 কিমি। এই 40 কিমিটা যদি না থাকতো তাহলে আমরা অ্যালিগেশন আর করতে পারতাম না। এবার যেহেতু মোট গতিবেগ বলে দেওয়া আছে, সুতরাং এই অঙ্কটাকেও আমরা অ্যালিগেশন পদ্ধতি করতে পারবো। আর অ্যালিগেশন করার জন্য তোমরা জানোই 60 থেকে 40 বিয়োগ করলে 20, আবার এদিকে 40 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাবে 25। এবার এটাই হলো তোমার অনুপাত। আর এই অনুপাতটা কিসের অনুপাত দাঁড়াচ্ছে? সময়ের অনুপাত। কারণ বেগের অ্যালিগেশন করলে সময় বের হয়। তাহলে সময় বের করার জন্য তুমি 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে 4 আর 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে সে হেঁটে গিয়েছিল 4 ইউনিট সময় এবং বাসে গিয়েছিল 5 ইউনিট সময়। তাহলে হেঁটে আর বাসে মিলে মোট কত ইউনিট সময় গিয়েছিল? 4 আর 5 মানে 9 ইউনিট সে হেঁটে ওর বাসে গিয়েছিল। 9 ইউনিট। আর 9 ইউনিট মানে এখানেও সেম 9 ঘন্টা। 9 ঘন্টাকে বোঝাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে কত ঘন্টাকে বোঝাবে? 1 ইউনিট মানে 1 ঘন্টাকে বোঝাবে। বোঝা গেল? এখানে হেঁটে গিয়েছিল কত ইউনিট? 4 ইউনিট। 4 ইউনিট মানে কত ঘন্টা বলো তো? 4 ইউনিট মানে 4 ঘন্টা। কি? বোঝা গেল? 1 ইউনিট মানে 1 ঘন্টা যদি হয়, তাহলে হেঁটে গিয়েছিল তো আমার 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত ঘন্টা বোঝাবে? 4 ঘন্টাই বোঝাবে। তাহলে সে 4 ঘন্টা হেঁটেই গিয়েছিল। কিন্তু হেঁটে যাওয়ার গতিবেগ কত বলা আছে? 15 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ ১ ঘন্টায় সে 15 কিলোমিটার হাঁটতে পারে। তাহলে ৪ ইউনিট মানে ৪ ঘন্টায় সে কতটা পথ হাঁটতে পারবে? ৪ ইনটু 15। ৪ ইনটু 15 মানে সে ৬০ কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল। এটাই তোমার অ্যান্সার। লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। বলো কেমন লাগে? ভালো লাগে তো? ভালো লাগলে অন্তত লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক, বিভিন্ন পরীক্ষার লেটেস্ট অঙ্ক নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করা থাকে। কাজে এই ভিডিওগুলোর এই নিত্য নতুন অঙ্কের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাকে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। চলো পরের অঙ্কটি দেখি। এখানে শতকরার অঙ্কগুলোকেও আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করার চেষ্টা করব। যেহেতু তোমাদের অ্যালিগেশন নিয়ে আসছি, কাজে অ্যালিগেশন পদ্ধতিতে এই অঙ্কগুলি কিভাবে করবে সেই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নাও। লক্ষ্য করো, বিমলবাবু ৫,০০০ টাকার কিছু অংশ 10% হারে ব্যাংকে এবং বাকি অংশ 8% হারে পোস্ট অফিসে জমা রাখেন। ২ বছর পর তিনি সুদ বাবদ মোট ৯২০ টাকা পেলে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? লক্ষ্য করো, মোট টাকা হলো ৫,০০০। এই ৫,০০০ টাকার কিছু অংশ সে রাখে ব্যাংকে এবং কিছু অংশ রাখে সে পোস্ট অফিসে। এটা পোস্ট অফিস এবং ব্যাংক ও পোস্ট অফিস মিলে ২ বছর পর ৯২০ টাকা সে সুদ পায় ২ বছর পর। ব্যাংকে যে পরিমাণ এবং পোস্ট অফিসে যে পরিমাণ টাকা রাখে। তাহলে এখানে ব্যাংক এবং পোস্ট অফিস মিলে ৯২০ টাকা সুদ পেল। কিন্তু ব্যাংকের সুদের হার বলছে 10%, 10% এবং পোস্ট অফিসের সুদের হার বলছে 8%। এখানেও ঠিক চাই যে কিছুক্ষণ আগে যে দুটি অঙ্ক দেখালাম আমি, এবং খামারে ছাগল এবং হাঁসের সংখ্যা বা চিড়িয়াখানায় ময়ূর এবং হরিণের সংখ্যা, ঠিক একই রকম ভাবে তোমাকে এখানেও ধরে নিতে হবে যে সে ৫,০০০ টাকা এক মুহূর্তে ব্যাংকে রেখেছিল পুরোটাই। পুরো টাকাটাই, অর্থাৎ ৫,০০০ টাকা পুরো টাকাটাই যদি ব্যাংকে রাখে, তাহলে ৫,০০০ টাকা 10% হারে ২ বছরের সুদ তোমাকে বের করতে হবে। কারণ এই ৯২০ টাকা ব্যাংক ও পোস্ট অফিস মিলে ২ বছর পর কিন্তু সুদ তুমি পেয়েছিলে। কাজেই পুরো টাকাটা এক মুহূর্তে ব্যাংকে ধরে নিতে হবে এবং ব্যাংকের সুদের হার যেহেতু 10% এবং ২ বছর টাকাটা রাখা হলো, তাই ৫,০০০ টাকার ২ বছরের 10% হারে সুদ বের করতে হবে। এবার সুদ বের করি আমরা I ইকুয়ালস টু PTR ডিভাইডেড 100। এই জেনারেল ফর্মুলা দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করে থাকি, সরল সুদ। তো পি হলো এখানে আসল, যেটা আমার ৫,০০০ টাকা, এবং টি হলো টাইম মানে ২ বছর, আর হলো রেট অফ ইন্টারেস্ট যেটা সুদের হার ব্যাংকের 10% ডিভাইডেড ১০০। এবার এখানকার ২ শূন্য এখানকার ২ শূন্য কেটে দাও, তাহলে কত হলো? ৫ দুগুণে ১০ আর ৫ দুগুণে ১০, এখানে ১ শূন্য এখানে ১ শূন্য ২ শূন্য, অর্থাৎ ১,০০০ টাকা। তাহলে ওই টাকাটা যদি পুরোটাই ব্যাংকে রাখে, তাহলে ২ বছর পর ব্যাংক থেকে সুদ পাবে কত? ১,০০০ টাকা।
অপর মুহূর্তে যদি পুরো টাকাটাই আমি পোস্ট অফিসে এক মুহূর্তে ধরে নেই যে পুরো টাকাটা সে পোস্ট অফিসে রাখে, তাহলে সেই 5,000 টাকার 8% হারে 2 বছরের সুদ কত হবে? তাহলে আই ইকুয়ালস টু এখানেও ঠিক একই রকম 5,000 ইন্টু 2 বছরের জন্য টাকা রাখবো, কিন্তু এখানে সুদের হার জাস্ট 8% ডিভাইডেড 100। 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10 আর 8, 10 আর 8 80, তার মানে এখানে শূন্য, 800। তাহলে পোস্ট অফিসের সুদ পেয়েছিল সে 800 টাকা 2 বছর পর। এবার ধরে নাও এটা পোস্ট অফিসের সুদ, এটা ব্যাংকের সুদ, আর পোস্ট অফিস আর ব্যাংকের মিলে মোট সুদ 920। বোঝা গেল? তাহলে অ্যালিগেশনের সিস্টেম তোমার বেরিয়ে আসলো। এবার লক্ষ্য করো, অ্যালিগেশন করতে গেলে 920 থেকে 800 বিয়োগ করে দাও, তাহলে 120। আর এখানে 1000 থেকে 920 বিয়োগ করলে কত? 80। বোঝা গেল? এই হলো তোমার ব্যাংক ও পোস্ট অফিসের টাকার অনুপাত। এবার এটাকে 0 0 বাদ দিয়ে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 3, 4 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 2, অর্থাৎ 3:2 অনুপাতে ব্যাংক ও পোস্ট অফিসে টাকা জমা রাখে। তাহলে এখানে ধরে নেই আমি যে ব্যাংকে 3 ইউনিট আর পোস্ট অফিসে 2 ইউনিট, তাহলে মোট কত ইউনিট? 5 ইউনিট। 3 আর 2, তার মানে হলো মোট 5 ইউনিট। এই 5 ইউনিট টাকার পরিমাণে মোট টাকা হলো তোমার 5,000। খেয়াল করো, মোট টাকা তোমার 5,000 ছিল। কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা ব্যাংকে জমা রেখেছিল 3 ইউনিট, পোস্ট অফিসে জমা রাখে 2 ইউনিট, তাহলে ব্যাংক এবং পোস্ট অফিস মিলে মোট কত ইউনিট হচ্ছে? 5 ইউনিট। আর এই 5 ইউনিট মানে মোট টাকার পরিমাণ কত? মোট টাকা 5,000। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 5,000 হয়, বলো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তোমার হবে 1,000 টাকা। বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু 1,000। এবার বলো এখান থেকে তুমি কি বের করবে? ব্যাংকের টাকার পরিমাণ বের করবে। লক্ষ্য করো, ব্যাংকে কত ইউনিট টাকা রাখে? 3 ইউনিট। তাহলে 1 ইউনিট ভ্যালু যদি 1,000 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু 1,000 ইন্টু 3, অর্থাৎ 1,000 ইন্টু 3, তার মানে কত হলো? 3,000 টাকা সে ব্যাংকে জমা রাখে। কি বোঝা গেল? ব্যাংকে জমা রাখে। লক্ষ্য করো, কোশ্চেনেও তোমাদের ব্যাংকের কথাই বলছে যে ব্যাংকে কি পরিমাণ টাকা জমা রাখে। ব্যাংকে 3,000 টাকা জমা রাখে। অপশন নম্বর সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। বলো, এই শতকরার এইরকম অঙ্কগুলো কিন্তু অ্যালিগেশন পদ্ধতি করা যায়। কিন্তু বন্ধু খেয়াল রাখবে, যদি এখানে ব্যাংক ও পোস্ট অফিস মিলে এই মোট সুদের পরিমাণটা যদি দেওয়া না থাকতো, এখানে যদি দুইটা সুদের ডিফারেন্স দেওয়া থাকতো, বা ব্যাংক থেকে পোস্ট অফিস 200 টাকা কম সুদ পাচ্ছে, বা পোস্ট অফিস থেকে ব্যাংক 500 টাকা সুদ বেশি দিচ্ছে, এরকম ধরনের যদি কোনো কোশ্চেন বা এরকম ধরনের যদি ক্রাইটেরিয়া থেকে থাকে, তাহলে কিন্তু তুমি সেই অঙ্কটিকে অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারবে না। সেখানে তখন অন্য কনসেপ্ট লাগাতে হবে। বোঝা গেল? এখানে যেহেতু ব্যাংক ও পোস্ট অফিস মিলে মোট সুদ দেওয়া আছে, তাই এই অঙ্কটাকে আমরা অ্যালিগেশনে করে দিলাম। ক্লিয়ার? চলো পরে এরকম আরো একটা অঙ্ক দেখি। পরের অঙ্কটি বলছে যে বিনোদ বিহারী 15,000 টাকার কিছু অংশ 6% ব্যাংকে এবং বাকি অংশ 5% হারে পোস্ট অফিসে জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ বাবদ 1,700 টাকা পেলে কত টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন? সেম অঙ্ক, একদম ডিটো বলা চলে। এখানে বিনোদবাবু 15,000 টাকার কিছু অংশ ব্যাংকে এবং বাকি অংশ পোস্ট অফিসে, এবং ব্যাংকের সুদের হার 6%, পোস্ট অফিসের সুদের হার 5%। লক্ষ্য করো, এই 15,000 টাকা হলো মোট টাকার পরিমাণ। 15,000 টাকা ব্যাংকে টাকা জমা রাখে কিছু অংশ, ব্যাংকের সুদের হার 6%, এবং কিছু অংশ পোস্ট অফিসে জমা রাখে, সেটা সুদের হার 5%। 2 বছর পর দুই ব্যাংক এবং পোস্ট অফিস মিলে তিনি 1,700 টাকা সুদ পেলেন। ব্যাংক ও পোস্ট অফিস মিলে হলো। তাহলে এখানে তোমাকে ব্যাংকের সুদ জানতে হবে আর পোস্ট অফিসের সুদ জানতে হবে, তবেই তুমি সেটাকে অ্যালিগেশন করতে পারবে। কিভাবে ব্যাংকের সুদ বের করবে? ধরে নাও এই 15,000 টাকাই যদি ব্যাংকে রাখে, 6% হারে 2 বছরে ব্যাংকের সুদ। যদি 3 বছর বলে তাহলে 3 বছরের সুদ, 1 বছর যদি বলে তাহলে 1 বছরের সুদ বের করবে। ঠিক আছে? তাহলে আই ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট আমরা কিভাবে বের করছিলাম? প্রিন্সিপাল অর্থাৎ 15,000 ইন্টু সুদের হার 6% ইন্টু টাইম ডিভাইডেড 100। 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দিলাম, 6 15 90, 90 দুগুণা 180, 180 পাশে শূন্য। তাহলে ব্যাংকের সুদ হলো তোমার কত? 1,800 টাকা। বোঝা গেল? এবার পোস্ট অফিসের সুদ বের করব। একই রকম ভাবে পোস্ট অফিসের সুদ বের করব। আই ইকুয়ালস টু 15,000 আসল টাকা ইন্টু পোস্ট অফিসের সুদের হার 5%, সময় 2 বছর, নিচে 100। এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দেব, 5 দুগুণে 10, আর 150 কে 10 দিয়ে গুণ করলে 1500। তাহলে পোস্ট অফিসের মোট সুদের পরিমাণ কত?
1500 টাকা। তাহলে এখানে তুমি পোস্ট অফিসের সুদ পেয়ে গেলে 1500 টাকা, ব্যাংকের সুদ তোমার 1800 টাকা, ব্যাংক ও পোস্ট অফিস মিলে মোট সুদ কত? 1700 টাকা। তাহলে নিশ্চয়ই তুমি অ্যালিগেশনের সিস্টেম বুঝে গেছো। এবার অ্যালিগেশন করার জন্য 1700 থেকে 1500 তুমি বিয়োগ করে দাও 200, আর 1800 থেকে 100 বিয়োগ করে দিলে তুমি পাচ্ছ 100। অর্থাৎ ব্যাংক ও পোস্ট অফিস এর টাকার অনুপাত হলো 200:100, যেটা 20 করে বাদ দিলে 2:1। বোঝা গেল? তাহলে 2 ইউনিট পরিমাণ টাকা সে ব্যাংকে রাখে এবং 1 ইউনিট পরিমাণ টাকা সে পোস্ট অফিসে রাখে। তাহলে 2 ইউনিট আর 1 ইউনিট মোট কত ইউনিট? 3 ইউনিট। আর 3 ইউনিট মানে মোট টাকার পরিমাণ কত তোমার? 15,000। ক্লিয়ার? তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমার 15,000 হয়ে থাকে, বলো তো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তোমার 5,000 টাকা। ক্লিয়ার? এবার বলো সে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল? এখানে পোস্ট অফিসে তো 1 ইউনিটই টাকা রাখে, আর 1 ইউনিট মানে কত? 5,000 টাকা। তাহলে পোস্ট অফিসের টাকার পরিমাণ 5,000 টাকা। লক্ষ্য করো, অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। কি বোঝা গেল? চলো, আরো বেশ কতগুলি অঙ্ক আছে এই মিশ্রণ বা অ্যালিগেশনের বিভিন্ন ধরনের লেটেস্ট অঙ্ক নিয়ে আমি আসি। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, প্রতিটি অঙ্কে নিত্য নতুন কিছু জানতে পারবে। লক্ষ্য করো, পরের অঙ্কটি বলছে একটি পাত্রে 25 লিটার সিরাপ আছে, ওই পাত্র থেকে 5 লিটার সিরাপ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। এইভাবে আরো একবার করলে অবশেষে পাত্রে সিরাপের পরিমাণ কত নির্ণয় করো। লক্ষ্য করো, অঙ্কটি সম্পূর্ণই একটি আলাদা কনসেপ্ট নিয়ে এবং আলাদাভাবে করার চেষ্টা করবে। প্রথমে পাত্রে সিরাপের পরিমাণ আছে 25 লিটার এবং ওই পাত্র থেকে 5 লিটার সিরাপ তুলে নেওয়া হলো। তুলে নিয়ে আবার সমপরিমাণ জল ঢেলে দেওয়া গেল। জল ঢেলে এইভাবে পরপর দুবার করা হলো। পরে আরেকবারের কথা বলছে, লক্ষ্য করো কোশ্চেনে। পরে আরেকবার করলে অবশেষে পাত্রে সিরাপের পরিমাণ কত। এই অঙ্কটি সম্পূর্ণ একটা আলাদা রকম অঙ্ক এবং আলাদা একটা সূত্র দিয়ে আমি দেখাচ্ছি। আলাদা সূত্র কিছুই না, এই সূত্রটিকে মাথায় রাখার জন্য তোমাদের চক্রবৃদ্ধির সমহারে বৃদ্ধি কিংবা হ্রাসের সূত্রটি মনে আছে? একবার যদি সেই সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্রটি মাথায় রাখতে পারো, সেই সূত্রের সঙ্গে কম্পেয়ার করলে অনেকটা সেম, অর্থাৎ মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে। কিন্তু তাই এটা নয় যে সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্রটি হুবহু আমরা বসিয়ে দেব। হ্যাঁ, সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্রটি হুবহু কিন্তু নয়, আমি বারবার বলছি। হ্যাঁ, সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্রটি যদি মাথায় রাখতে পারো, তাহলে এই সূত্রটি তোমাদের মাথায় থাকবে। সেই রকমের এই সূত্রটি লক্ষ্য করো, সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্রটি আমি একবার দেখিয়ে দিই। সূত্রটি হলো p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। এখানে p হলো মোট টাকার পরিমাণ বা আসলের পরিমাণ, মোট জিনিসটার পরিমাণ p, ইন্টু 1 মাইনাস r/100। আর হলো কি হারে কমছে, কি হারে কমছে কিংবা বাড়ছে। বাড়লে আমরা প্লাস দিয়ে দিতাম, যেহেতু কমবে তাই এখানে মাইনাস দিয়ে দেবো। আর এন হলো কতবার করা হচ্ছে, সেই সময়টাকে বোঝানো হচ্ছে। এটাই তো সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্র। তো এই সূত্রটাকেই আমরা এভাবে করব। এখানে তোমার প্রথমে সিরাপ ছিল 25 লিটার, এর থেকে 5 লিটার তুলে নেওয়া হচ্ছে। তাহলে এখানে প্রথম সিরাপের পরিমাণ লেখো তুমি 25 ইন্টু 1 মাইনাস r/100। কতটা তোমার তুলে নেওয়া হচ্ছে? 5 লিটার তুলে নেওয়া হচ্ছে। তাহলে 5/100 না করে এখানে মোট পরিমাণটা লেখো। মোট সিরাপের পরিমাণ কত? 25, অর্থাৎ 25-এর থেকে তুমি 5 লিটার তুলে নিচ্ছ। বোঝা গেছে? টু দি পাওয়ার এখানে n। n মানে এই প্রক্রিয়াটি তুমি কতবার করতেছো? দুবার করতেছো, তাই এখানে 2 দিয়ে দাও। বোঝা গেল? সিস্টেমটা প্রায় একই রকম। সেই কারণে আমি বললাম এই সূত্রটা খেয়াল রাখতে পারলে অনেকটা মাথায় রাখা যায় এই সূত্রটি অনুকরণ করে। আচ্ছা, এবার 25 ইন্টু এখানে 5 অক্ষে 5, 5 5 25 কেটে দাও। তাহলে থাকলো কি 1 মাইনাস 1/5 টু দি পাওয়ার স্কোয়ার। এবার এখানে 25 ইন্টু 5 অক্ষে 5 বিয়োগ 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4/5। কিন্তু তার স্কোয়ার থাকার জন্য আমাকে দুবার লিখতে হবে 4/5। বোঝা গেল? তাহলে এখানে 5 আর 5 গুণ করলে নিচে 25 হচ্ছে। সেই নিচে 25-এর সঙ্গে এই 25 কেটে দিলাম। 4 আর 4 কত? 16 লিটার। তাহলে ওই পাত্রে অবশেষে সিরাপের পরিমাণ হলো 16 লিটার। লক্ষ্য করো, এই নম্বরে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এই অঙ্কটি বুঝতে অসুবিধা বলে মনে হইল? সূত্রটি নতুন, কষ্ট করে এই সূত্রটি মাথায় রাখতেই হবে। কারণ এই সূত্রটি যদি তুমি মাথায় না রাখতে পারো, তাহলে বীজগণিত পদ্ধতি অনুপাত সমানুপাতের নিয়মে তোমাকে করতে হবে।
কিভাবে? প্রথমে সিরাপ ছিল 25 লিটার, তুমি 5 লিটার তুলে নিচ্ছ, তাহলে সিরাপ কত দাঁড়ালো? 15 লিটার। 15 লিটারের সঙ্গে তুমি 5 লিটার জল দিয়ে দিচ্ছ, হচ্ছে সমপরিমাণ জল দিয়ে দিচ্ছ। তাহলে 15 লিটারের সঙ্গে তুমি 5 লিটার যদি জল দিয়ে দাও, তাহলে সিরাপ আর জলের পরিমাণ এখানে অনুপাত বের হবে, অর্থাৎ 3:1। এই 3:1 দিয়ে পরে আরেকবার তোমাকে করতে হবে এখানে সিরাপের পরিমাণ, এখানে জলের পরিমাণ। বোঝা গেল? এইভাবে অঙ্কটা না করে তোমাকে এই কষ্ট করে এই সূত্রটা মাথায় রাখতে হবে। আর সূত্রটা কেমন সূত্র? আমি দেখালাম একটা পদ্ধতি, যে সমহারে বৃদ্ধি বা হ্রাসের এই সূত্রটিকে যদি মাথায় রাখতে পারো, প্রায় হুবহু একই রকম সূত্র বলা চলে। চলো, অসুবিধা হলে ভয় পেও না, আরেকটি অঙ্ক আমি তোমাদের নিয়ে আসি। পরের অঙ্কটি, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম, যে একটি পাত্রে 64 লিটার দুধ আছে, ওই পাত্র থেকে 16 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এবং এইরূপ প্রক্রিয়া আরো 2 বার করলে ওই পাত্রে অবশেষে দুধের পরিমাণ কত? খেয়াল করো, প্রথমে পাত্রে দুধ ছিল 64 লিটার, এখান থেকে আমাকে তুলে নিতে হচ্ছে কত? 16 লিটার। কিন্তু কতবার? আরো 2 বার। প্রথমবার 16 লিটার তুলে নেওয়ার পর তারপরে আবার 2 বার করা হচ্ছে, তার মানে মোট কবার করা হচ্ছে? 3 বার করা হচ্ছে। তাহলে অবশেষে দুধের পরিমাণ বের করো তুমি সেই সূত্র দিয়ে। মনে করো 64 ইন্টু 1 মাইনাস R/100 ছিল ওখানে, আর এখানে আর মানে তুমি কতটা তুলে নিচ্ছ? 16 লিটার, ডিভাইডেড কত থেকে তুমি 16 লিটার তুলে নিচ্ছ? 64 লিটার থেকে, টু দি পাওয়ার কতবার তুলে নিচ্ছ? প্রথম একবার তুলে নিলে, তারপরে আবার 2 বার করা হলো, তাহলে মোট কবার? 3 বার, তাই এখানে 3। বোঝা গেল? এবার 16কে 16, 4 16 64, অর্থাৎ 64 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 3। এবার এখানে 64 ইন্টু 4কে 4 মাইনাস 1 যদি করি, 3/4 টু দি পাওয়ার 3, অর্থাৎ এখানে 64 ইন্টু এই 3/4 3 বার ব্যবহার করতে হবে, যেহেতু এটা কিউব বলা হয়, ঘন বলা হয়, তাই 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4। এবার 4 4 4 গুণ করলে, 4 4 16, 16কে 4 দিয়ে গুণ করো 64। সেই 64-র সঙ্গে নিচে 64-র সঙ্গে উপরে 64 আমি কেটে দিলাম, তাহলে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 গুণ করলে 9, 9কে 3 দিয়ে গুণ করলে 27 লিটার। অর্থাৎ অবশেষে ওই পাত্রে দুধের পরিমাণ হলো 27 লিটার। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বলো, এবার কেমন লাগলো? এবার নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা নয়। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অন্তত কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। আর এই অ্যালিগেশন পদ্ধতি, যদি পুরোনো অঙ্কগুলি, পুরোনো ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়েও তোমরা সেই অঙ্কের, সেই অ্যালিগেশনের বেসিক কনসেপ্ট নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলিকে কিভাবে শর্ট ফর্মে এই অ্যালিগেশন পদ্ধতি করা হয় তা দেখার জন্য বা তা শেখার জন্য তোমাদের পুরোনো ভিডিওগুলোর দিকে চোখ রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নতুন কোনো টপিক নিয়ে আসছি তোমাদের সামনে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।